শীতের সকাল, চারপাশ কুয়াশা ঘেরা। একটু দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। পরিবেশটা একদম কোলাহল মুক্ত, শান্ত। পাখিদের কিচিরমিচির আওয়াজও শোনা যায় না। হয়তো তাদের মধ্যেও সবার মতো আলস্য ভর করেছে। গাছের পাতা ঝুড়ে মনে হচ্ছে সুন্দর একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে খালি পায়ে হেঁটে যাচ্ছে অষ্টাদশী এক মেয়ে। কোমর সমান চুল, আলগুছি খোপা করা, গায়ে শুধু একটা হালকা চাদর। হাঁটতে হাঁটতে সে গিয়ে দাঁড়ালো ঘাসের মধ্যে। ঘাসের উপরে থাকা শিশির কণার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো কিছু ভাবছে, কিছু কল্পনা করছে। নিজ ধ্যানে সে নিজস্ব কার্য করতে ব্যস্ত। এইদিকে তার দিকে মোহনীয় দৃষ্টিতে যে কেউ তাকিয়ে আছে সে ধারণাটুকুও তার নেই। ছেলেটা নামাজ শেষ করে বাসায় ফিরছিল। অষ্টাদশী মেয়েটাকে এভাবে একাই দেখে সে থেমে যায়। উপভোগ করতে থাকে তার প্রকৃতি প্রেম। মেয়েটাকে দেখতে দেখতে তার অধর কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটার মুখ দেখার সে অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কুয়াশা একটু কমলেও মেয়েটা তার উল্টো পাশে ঘুরে আছে। হঠাৎ করে একটা ডাক ভেসে আসলো, তাই সে গাছের আড়াল থেকে তাড়াতাড়ি সরে যায়। পাতার আওয়াজ পেয়ে মেয়েটা পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তখনই ছেলেটা দেখতে পায় তার শীতল ফ্যাকাশে মুখ। সে মুখ যেন পুরো মায়ায় ভরা। ছেলেটার মনে প্রশান্তিতে ছেয়ে গেল। আবারও দেখা গেল তার অধর কোণেই সেই মুচকি হাসি, কিন্তু মেয়েটা তা দেখতে পেল না। তার খেয়াল এখন দূর হতে আগত শব্দের প্রতি। দূর হতে তার নাম ভেসে আসছে, কুয়াশা, কুয়াশা। ছেলেটা ফিরে যেতে চাইছিল, কিন্তু এই নাম শুনে সে আচমকা থমকে গেল। কুয়াশা, স্নিগ্ধ মায়াবতীর নাম তাহলে কুয়াশা। তার সাথে মেয়েটার এত মিল। সে মনে মনে আওড়াতে থাকলো, শিশির কুয়াশা, কুয়াশা শিশির। এই শীতে হবে কি তাদের প্রণয়ের শুরু? কুয়াশা সেখান থেকে চলে গেল। শিশিরও বাসার পথ ধরল। বাসায় আসার পর কুয়াশার মা সুরভি খানম জিজ্ঞেস করলেন, এত সকালে কোথায় গিয়েছিলি? বাইরে মা, জানোই তো আমার শীতের সকাল দেখতে ভালো লাগে। তোকে তো আমি যেতে নিষেধ করিনি, যাবি যখন যাবি, কিন্তু নিজের দিকে খেয়াল করে দেখেছিস কি পরেছিস তুই? শুধু একটা চাদর, সেটাও পাতলা। মেয়ের কিছু হলে তো তোমার আব্বাজান আমাকেই বকবে। আমি মেয়ের খেয়াল রাখতে পারি না। ঠিকই তো বলে। আবার মুখে মুখে তর্ক। এদের ভালো কিছু বলতে মানা, ভালো কথা বললেই ছ্যাত করে ওঠে। যত জ্বালা তো সব আমার, কিছু হলেই সব দোষ আমার। আহ আম্মু, সকাল সকাল চিৎকার করো না তো। এখন সবাই ঘুমায়, আমিও ঘুমোবো। তোমার ভাষণ পরে শুনবো। আমি কিছু বললেই ভাষণ হয়ে যায়। আমাকে তো বিনা পয়সার চাকর রেখেছে, সবাই ঘুমাবে আর আমি হাড়ভাঙা খাটুনি খেতে যাব। সুরভি খানমের বকাঝকা চলতেই থাকে। এদিকে কুয়াশা সেখান থেকে চলে এসে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। আর একটু পর উঠে কলেজে যাওয়া লাগবে। এবার সে ইন্টার সেকেন্ড ইয়ারে। এখন একটু ঘুমানো যাক। শিশির বাসে ঢুকতেই দেখে তার বাবা আকরাম হোসেন চেয়ারে বসে চা খাচ্ছে, হাতে গতকালের পুরনো নিউজ পেপার। এটাই তার প্রতিদিনের রুটিন। শিশির সালাম দিল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। নামাজ শেষে আজকে কোথায় গিয়েছিলে? তোমার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার দেখা পেলাম না, তাই আমি একাই একাই চলে আসলাম। ভালো করেছ আব্বু, আমি আজকে অন্য রাস্তা দিয়ে এসেছি। তুমি নামাজ শেষে কাদের সাথে যেন গল্প করছিলে, তাই আর তোমাকে জানানো হয়নি। সরি আব্বু। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমাকে জানিয়ে আসবে। এখন কি চা খাবে, বানিয়ে দেব নাকি ঘুমাবে? একটু ঘুমাবো আব্বু, আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে। কই, আমাকে তো আগে জানাওনি। এত এত ইন্টারভিউ দিয়েও তো কোনো চাকরি হচ্ছে না, তাই আর কিছু বলিনি। আচ্ছা যাও ঘুমাও, মাইন্ড ফ্রেশ হবে। শিশির রুমে এসে হুডি খুলে বিছানায় গেল, কিন্তু তার ঘুম আসছে না। বারবার চোখের সামনে সে অষ্টাদশীর চেহারা ভাসছে। হাজার চেষ্টা করেও তার আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে এই সময় পার হয়ে গেল। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি পরে ফর্মাল লুকে রেডি হয়ে গেল শিশির। আকরাম হোসেনকে না জানিয়েই বেরিয়ে গেল সে। মহান আজ তার বিষণ্ণতায় ঘেরা। মাস্টার্স শেষ করে একটার পর একটা ইন্টারভিউ দিতেই আসছে, কিন্তু কোনো চাকরি এখন অবধি হচ্ছে না। কতদিন আর এভাবে চলবে? বাবার উপর
বোঝ হয়ে আর কতদিন থাকতে হবে। আকরাম সাহেব রিটায়ার্ড করেছেন 2 বছর হলো। ওনার স্ত্রী মারা যান শিশির জন্মের 3 দিন পরেই। আকরাম সাহেব সেই সময় একদম ভেঙে পড়েন। কিভাবে এত ছোট বাচ্চাকে সামলাবেন বুঝে উঠতে পারছিলেন না। তাদের তেমন কোনো আত্মীয়ও ছিল না। অনেকেই ওনাকে দ্বিতীয় বিয়ের কথা বলতো, কিন্তু উনি তাদের কথা কানে তোলেননি। বিয়ে করে যাকে নিয়ে আসবেন সে কি তার ছেলের খেয়াল নিজের ছেলের মতো করে রাখতে পারবে? নিজের ছেলের মতো আদর যত্ন করবে? না, কখনোই না। এটাই তো আমাদের সমাজের নিয়ম। শিশিরের মায়ের স্মৃতিতে তিনি একটা এতিমখানা তৈরি করেছিলেন। এখন সেখানেও অর্থ দিতে পারছেন না। বয়স হয়েছে, এত ধকল কি আর গায়ে সয়? শিশিরের নিজের কাছে নিজেকে অপদার্থ মনে হচ্ছে। যাকে বলে আমরা কাঠের ঠেকি, শুধু বাবার অন্ন ধ্বংস করছে। তার এসব ভাবনার মধ্যেই বাসের হর্নে তার ধ্যান ভাঙে। চোখের কোনায় জমে থাকা জল সন্তর্পণে মুছে বাসে উঠল। আবারও জানালার বাইরে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। এই যে, শুনতে পাচ্ছেন? এক মধুর কণ্ঠ শিশিরের কানে বাড়ি খেল। এখন নিজেকে অপরিচিত গল্পের অনুপমের মতো মনে হচ্ছে। বারবার কথাটা কানে বাড়ি খাচ্ছে। শিশির ঘুরে তাকালো। কালো বোরখা আর নিকাবের আড়ালে শুধু দুটো চোখ দেখা যাচ্ছে। চোখ দুটো ওর বড় চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছে, কিন্তু মনে পড়ছে না এখন। কুয়াশা তার দিকে ছেলেটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিরক্ত হলো। তারপর রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার জানালার পাশের সিটটা কি দেওয়া যাবে? আসলে আমি বাসে জার্নি করতে পারি না। শিশির নিজের হুঁশে ফিরে আসলো। কিছুটা লজ্জা পেল ওভাবে তাকিয়ে থাকার জন্য। তারপর উঠে গিয়ে তাকে জানালার পাশের সিটে জায়গা দিল। থ্যাঙ্কস। মাই প্লেজার। তারপর আর কোনো কিছু না ভেবে ইন্টারভিউয়ের কথা ভাবতে লাগলো। শীতের মধ্যেও সে ঘেমে যাচ্ছে। ভালোই ভালোই আজকের ইন্টারভিউটা শেষ হোক, অন্তত একটা চাকরির ব্যবস্থা হোক। বেতন কম হলেও চলবে, কিন্তু চাকরি চাই। একটু পর শিশির তার গন্তব্যে পৌঁছে গেল। পাশে বসে থাকা রমণীর দিকে এক পলক তাকিয়ে নেমে গেল বাস থেকে। অফিসে গিয়ে দেখে অনেক ভিড়। কেউ কেউ স্টেশনে পায়চারি করছে, কেউ আবার ধুমসে পড়াশোনা করছে। শিশির চুপচাপ তাদের পাশে গিয়ে একটা সিটে বসে পড়ল। একটু পর তার নাম ডাকা হলে সে উঠে চলে যায় সেখানে। রুম থেকে গ্লাস ভাঙার শব্দ হচ্ছে। আকরাম সাহেব বাইরে থেকে চুপচাপ শুনে যাচ্ছেন। জানেন ছেলের এখন মন খারাপ। এখন ওর মাথা ঠিক নেই, কিছু বললেও শুনবে না, উল্টো রাগ দেখাবে। উনি চুপচাপ শোয়ার ঘরে চলে গেলেন। একটু পর দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আকরাম সাহেব জানেন এটা শিশির। রাগ শান্ত হলে নিজেই বাবার ঘরে চলে আসে। ভেতরে আসো। কি করছো? তোমার শরীর কেমন? বয়স হয়েছে বাবা, এখন তো একটু আধটুকু শরীর খারাপ হবেই। আমার কথা বাদ দাও, তোমার চাকরির কি হলো? শিশির ছোট করে উত্তর দিল, হয়নি। ঠিক বুঝেছিলাম। দেখো বাবা, চাকরি তো ভাগ্য। তুমি তো তোমার সর্বোচ্চ চেষ্টা করছো। তোমার ভাগ্যে যা আছে তাই হবে। এসব নিয়ে টেনশন করো না। টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও, যাও। আচ্ছা আব্বু। ক্লাস শেষ। কুয়াশা তার বেস্ট ফ্রেন্ড তিয়াশার সাথে ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করছে। প্রথম বাস জার্নি সম্পর্কে বলছে সে তিয়াশাকে। টিসু, তুই জানিস আমি পুরো ঘেমে গিয়েছিলাম দোস্ত। তুই তো প্রাইভেট কার ছাড়া অভ্যস্ত না, সেজন্য আমার কোনো সমস্যা হয় না। দোস্ত, গরম তো আছেই। পাশের সিটের ছেলেটা তো প্রথমে হাবলাকান্তের মতো আমার দিকেই তাকিয়েছিল। মনে হয়েছিল জীবনেও মেয়ে দেখেনি। হাই হাই, তাই নাকি? ও, তা কেমন দেখতে রে? দেখতে ঠিকঠাক, লম্বা চাপদাড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্মাল লুকে ছিল। এক কথায় খারাপ না। কি ব্যাপার, আমার দোস্ত কি প্রেমে পড়েছে? জীবনে তো কোনো ছেলের প্রশংসা করতে শুনলাম না। আরে ধুর, সেরকম কিছু না। এর আগে কি আমি কখনো বাসে উঠেছি যে কারো গল্প করব? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর তোর ধারা প্রেমও হবে না। তোর এমন কেন মনে হলো? আমার মধ্যে কিসের কমতি আছে? কথা সেটা না, তোদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের বাইরে তো তুই কারোর সাথে কথাই বলিস না আমি ছাড়া। তাই বললাম আর কি। আর যদি আমি ওই ছেলেকে আমার প্রেমে ফেলতে পারি? তাহলে তুই যা চাইবি তাই হবে। আর ইউ শিওর? ইয়েস দোস্ত।
ওদের কথার মাঝে কুয়াশার গাড়ি চলে আসে। কুয়াশা তিয়াশাকে বাসায় ড্রপ করে দিয়ে তারপর নিজের বাসায় রওনা দেয়। গাড়িতে বসে ভাবতে থাকে কিভাবে ওই ছেলে ডিটেলস বের করবে। কিছু তো একটা করাই লাগবে, বাজিতে তো হারা যাবে না। পাশে এসে কুয়াশা দেখে তার বাবা কাদের খন্দকার ডাইনিংয়ে বসে আছেন। টেবিলে অনেক কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো কোনো কাজ করছেন। তার নিজস্ব একটা বিজনেস আছে। সে সুবাদে কুয়াশাদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল। এই ঢাকা শহরেই তাদের 2 তলা একটা বাসা আছে। কুয়াশা ধীরে ধীরে তার বাবার কাছে যায়। কি করো বাবা? এত পেপারস কিসের? কালকে ইন্টারভিউ আছে আমাদের কোম্পানিতে, তাদেরই কিছু কাগজ। মা, কলেজ কেমন কাটলো? ভালো বাবা। দাঁড়িয়ে আছো কেন? বসো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হও। কুয়াশা পানি খেতে গেলেই হঠাৎ তার চোখ আটকে যায় টেবিলে পড়ে থাকা একটা পেপারসে। এটা না সেই ছেলেটা যাকে সে আজ বাসে দেখল। কুয়াশা কাদের সাহেবের অগোচরে তার নামটা দেখে নিল, শিশির রেহেমাত। এখনই সোশ্যাল মিডিয়াতে খোঁজা লাগবে। কুয়াশা পানি না খেয়েই হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে ছুটে। কাদের সাহেব সেটা দেখেই ব্যস্ত কণ্ঠে বলে, এভাবে দৌড়াচ্ছে কেন? পড়ে যাবে তো, পানিও খেলে না। আমার কাজ আছে বাবা। কাদের সাহেব মেয়ের এই দুরন্ত পনা দেখে মাথা দুলিয়ে আবারও কাজে মনোযোগ দিলেন। কিন্তু ষড়ঋতুর মধ্যে শীতের আগমন প্রকৃতিতে আনে নির্মম বার্ধক্যের জড়তা আর সীমাহীন রিক্ততা। এই সময় গাছের পাতা ঝরে পড়ে, শ্রীহীন হয়ে যায়। ভোরের কুয়াশার ধূম্রজাল ছিন্ন ভিন্ন করে ধীরে ধীরে বেলা বাড়তে থাকে। চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ে। এমনই এক সময় শিশিরের কল বেজে ওঠে। কল রিসিভ করতেই বিপরীত পাশে থাকা ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। হ্যালো বন্ধু, কই আছিস? বাসায়। কি হয়েছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন? চাকরি হয়নি? না। ধুর বাল, এটার জন্য মন খারাপ করা লাগে? আমার দিকে তাকিয়ে দেখ, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, তাই এখন কেউ কি করছে জিজ্ঞেস করলে নিজেকে টোটো কোম্পানির ম্যানেজার বলে পরিচয় দেয়। সাদিফের কথা শুনে শিশির মন খারাপ থাকা সত্ত্বেও আলতো করে হাসে। আচ্ছা ওটা শোন, তাড়াতাড়ি তোর বাসার নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। তারপর তুই বন্ধু ঘুরতে ঘুরতে কোনো টঙে বসে চা খাবো। শিশিরের এখন মোটেই যেতে ইচ্ছে করছে না। যেই না সে না বোধক উত্তর দিতে যাবে, তার সাথে সাথেই অপর পাশ থেকে টুটটুট আওয়াজ শুনতে পায়। মানে সাদিফ কল কেটে দিয়েছে। এই ছেলেটাও না একটুও মন খারাপ করে থাকতে দিবে না। সাদিফের সাথে শিশিরের বন্ধুত্ব সেই বাচ্চা কাল থেকে। বলতে গেলে একসাথে উঠা বসা ঘোরাঘুরি, দুজন দুজনের প্রাণের বন্ধু। শিশির যেমন গম্ভীর স্বভাবের, সাদিফ ততটাই চঞ্চল। দুজনের বন্ধুত্ব কিভাবে যেন হয়ে গেল, যা আজ পর্যন্ত অটুট আছে। শিশির নিচে এসে সাদিফকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। ওকে নিচে আসতে বলে এই ছেলে গেল কোথায়? মিনিট 5 দাঁড়ানোর পর সে এখন বিরক্ত হচ্ছে। যে সে বাসার দিকে ঘুরল, ঠিক তখনই পেছন থেকে কে যেন ওর ঘাড়ে লাফিয়ে উঠল। হুট করে এমন হওয়াতে শিশির তাল সামলাতে না পেরে কয়েক ধাপ সামনে এগিয়ে গেল। ঘাড়ের উপর থেকে আসা পেট ফাটা হাসি শুনে বুঝতে পারলো এটা সাদিফ। শিশির রাগত স্বরে বলল, এটা কি করলি তুই? এখনো কি বাচ্চা আছিস? পড়ে গেলে কি হতো? পড়ে গেলে একটু ব্যথা পেতে, এর চেয়ে বেশি কি আর হতো? ছোট থেকে কতবার পড়েছিস মনে নাই? না আমি মনে করে দেব। চুপ থাক শালা। আমার বোনের সাথে তোর কখনোই বিয়ে দেবো না, শিশিরের বাচ্চা। তুই আমাকে শালা শালা করে বন্ধ কর। তুই শালা, তোর বা। ব্যাস, আর কিছু বলতে পারলো না। তার আগেই ওর পিঠে ধুম করে একটা খুশি পড়ল। আর একটা ওয়ার্ডও যদি বলিস তাহলে ওই সামনের ড্রেনে তোকে ফেলে দিব। আর তোর সেই বিচ্ছুর মতো বোনকে বিয়ে করার আমার কোনো শখ নাই। তুই সারা তো ওই কারোর সাথে শয়তানি করে না? কোথায় আছে না রতনের রতন চেনে? বাল চেনে। আচ্ছা, স্নিগ্ধার কথা বাদ দে, একটা কথা শোন। আজকে সকালে একটা মেয়েকে দেখলাম, কি এক মায়াবী চেহারা। ওর নাম কুয়াশা, শিশিরের কুয়াশা। তা মামা শিশির, কুয়াশার মধ্যে কি কুয়াশাকে দেখতে পেয়েছিলি, নাকি কুয়াশার মধ্যে কোনো পেতনিকে দেখে সুন্দরী ললনা ভেবে বসে আছিস? সাদিপ, চিল্লাফালা কম কর, আই এম সিরিয়াস। আমিও সিরিয়াস। তুই জানিস আমার কোনো মেয়ের দিকে তাকাতে ভালো লাগে না, কিন্তু ওই মেয়ের চেহারায় আলাদা এক মায়া ছিল। আমি পুরো ফেঁসে গেছি বন্ধু, আর ওর চোখের মায়ায় ডুব দিয়েছি। আমি শিশির, সেই কুয়াশার মধ্যে ডুব দিয়েছি। এখন এই শীত কাটলেও আমার কুয়াশা যাবে না। কাব্যিক কথা বাদ দাও বন্ধু, ভাবিকে কখন দেখাচ্ছ তাই বলো। শিশির চকিত দৃষ্টিতে সাদিফের দিকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, কে ভাবি? কে আবার? শিশিরের কুয়াশা।
আমি ওর ব্যাপারে কিছুই জানি না দোস্ত, শুধু এক পলক তার মুখ দেখতে পেয়েছিলাম। একবার দেখেই এই অবস্থা, ভাগ্যিস বেশিবার দেখিসনি, না হলে তুমি প্রণয়ের আগুনে শীতের মধ্যেও ঝলসে যেতে। সব কিছু নিয়ে তোর মজা করা আর যাবে না, তাই না? হুম, একদম না। এই সাদেফ আছে বলেই তুমি ফ্রিতে বিনোদন পাও। সাথে তোর বোনও যুক্ত আছে। ও হ্যাঁ হ্যাঁ, তুই তো ওর দু চোখের বিষ। আচ্ছা, ওর কথা বাদ দে, ট্রিট দিবি চল। বলেই শিশিরের বাহু টেনে ধরে সাদিফকে টানতে টানতে নিয়ে যায়। শিশির বলে, কোথায় নিয়ে যাচ্ছিস আর কিসের ট্রিট? কেন বন্ধু, নতুন প্রেমে পড়ার? তখন তো বললাম চা খাবো, এখন চায়ের সাথে বিস্কুটও খাবো, তাও আবার সেটা তুই খাওয়াবি। মামা বাড়ির আবদার নাকি? না বন্ধু, বন্ধুর বাড়ির আবদার, চল তো। শিশির আর কিছু না বলে সাদিফের সাথে হাঁটতে লাগলো। জানে এখন না বললেও সে শুনবে না। ভাগ্যিস চা বিস্কিটের বেশি কিছু চাইনি, ওর পকেটে এখন মাত্র 50 টাকা আছে। কুয়াশা রুমে ঢুকেই ফেসবুকে ঢুকে পড়লো। শিশিরের নাম লিখে সার্চ করে একটার পর একটা আইডি চেক করতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত আইডি সে খুঁজে পাচ্ছে না। টানা 1 ঘন্টা খোঁজার পর যখন সে বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো, সে সময় সে খেয়াল করলো চাপ দাড়ি, কপালের উপর পড়ে থাকা চুল, গালে টোল পড়া সেই মুখ, যাকে খোঁজার জন্য সে এতক্ষণ চিরুনি তল্লাশি চালাচ্ছিল। কুয়াশা বসে বসে ভাবছে সে কি লিখে প্রথম মেসেজ দিবে। ভাবতে ভাবতেই ওর দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে এসে দরজা খুলল। বাইরে তার মা দাঁড়িয়ে আছে। কি করছিলে এতক্ষণ? এখনো ফ্রেশ হসনি কেন? একটু শরীর খারাপ করছিল আম্মু, তাই শুয়েছিলাম, এখনই ফ্রেশ হতে যাচ্ছি। তিনি বিচলিত হয়ে তার কপালে গলায় হাত রাখেন, চিন্তিত স্বরে বললেন, বেশি খারাপ লাগছে? তোর বাবাকে ডাক্তারকে ফোন দিতে বলবো। কুয়াশা ধরা পড়ে যাওয়ার ভয়ে বলল। না না আম্মু, এমনিতেই আজকে বাস জার্নি করলাম তো, আর সাথে বোরখা নিকাব পরাতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্যই একটু শুয়েছিলাম, এর বেশি কিছু না। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ আম্মু, টেনশন করো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। দুপুরে তো খাসনি, তোর আব্বু জানলে আবার আমাকে বকবে। ক্যান্টিনে খেয়ে নিয়েছিলাম আম্মু, আমি আসছি, তুমি যাও। আচ্ছা, কিন্তু দ্রুত। ওকে মেরি জান। উনি যেতেই কুয়াশা হাফ ছেড়ে বাঁচলো। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে শিশিরকে একটা মেসেজ দিল, হাই। বুড়ি বুড়ি। স্নিগ্ধা মাত্র 30 মিনিট হলো ঘুমিয়েছে। সারা বিকেল ফোন ঘেটে সন্ধ্যার আগে চোখটা লেগে এসেছিল। মায়ের এমন ভয়ঙ্কর ডাক শুনে সে ভয় পেয়ে যায়। এক লাফে উঠে বসে বিছানায়, চুল পরিপাটি করে মুখ মুছে ফেলে, যাতে সিনহা বেগম বুঝতে না পারেন সে এই ভর সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে। তারপর সে ড্রয়িং রুমে যায়। কিসের জন্য এত চিৎকার করছো মা? কি হয়েছে? তোমার চিৎকারে তো পুরো মহল্লাবাসীর ঘুম ভেঙে যাবে। বাদরামি কম কর বুড়ি। তুই কি ভেবেছিস চুল মুখ ঠিকঠাক করে আসলেই আমি বুঝতে পারবো না তুই এতক্ষণ মরার মতো ঘুমিয়েছিলি? আয়নায় নিজের ফোলা চোখ দেখেছিস? তুই আমার বড় না আমি তোর বড়? হ্যাঁ, এই ভর সন্ধ্যাবেলায় কেন ঘুমানো হয়েছিল শুনি? সেই কখন থেকে ডাকছি, একটু পায়েস করেছি শিশিরদের বাসায় দিয়ে আসার জন্য। শিশিরের নাম শুনে স্নিগ্ধার মেজাজ খারাপ হয়ে যায়। এই মানুষটাকে কেন যেন সে একদমও দেখতে পারে না। সবসময় কেমন মুড নিয়ে থাকে, মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, মনে হয় হাসতেই জানে না। কিন্তু এটা শুধু তার সাথেই করে, বাকি সবার সাথে ভালোভাবে কথা বলে। তার কোন পাকা ধানে যে স্নিগ্ধা মই দিয়েছিল নিজেই বুঝতে পারে না। নিজের ভাই সাদিফের চেয়ে সেই বেশি ধমকায়। মনে হয় সাদিফ ওর ভাই না, বরং শিশিরই ওর নিজের ভাই। স্নিগ্ধার এসব ভাবনার মাঝেই তার মা প্রশ্ন করে, আবার মনে মনে কি মিথ্যা বানাচ্ছিস? কিছু না। কেন শিশির ভাইকে কেন পায়েস দিতে হবে? তুমি এত শিশির শিশির করো কেন? তোমার যে একটা নিজের মেয়ে আছে, চোখে দেখো না? বুড়ি, এসব কোন ধরনের কথা? জানিস তো ছেলেটার মা নেই। 2 বাবা ছেলে কি রান্না করে না করে আর তার ঠিক নেই। একটু দিয়ে আয় মা, কাছেই তো বাসা, রিক্সা নিয়ে গেলে 10 মিনিট লাগবে শুধু। তোমার গুণধর ছেলে কই? তাকে কেন বলছো না? শিশিরের আজকেও জব হয়নি, ওর মন খারাপ, তাই সাদীপ বিকেলে ওর কাছে গিয়েছে। শিশিরকে ভালো না লাগলেও এই খবরটা শুনে স্নিগ্ধার খারাপ লাগলো। বেচারা কয়েক মাস থেকে একটা চাকরির চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। স্টুডেন্ট হিসেবে সে ভালো না, কিন্তু আমাদের যে প্রশাসন, টাকার কাছে এখন সবই হেরে যায়। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
তুমি পায়েস রেডি রাখো, আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। সব রেডি আছে, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা। বলে স্নিগ্ধা দৌড় দিল। শিশিরদের বাসা দরজা খোলাই আছে। স্নিগ্ধাদের মতোই একতলা একটা বাসা। বাসাটার সবচেয়ে নজরকাড়া দিক হচ্ছে সামনের ফুলের বাগান, যেখানে বাহারি রকমের ফুল। এসব শিশিরের কাজ। তার ফুলের গাছ অনেক প্রিয়। স্নিগ্ধা ভেতরে ঢুকতে ঢুকতে দেখে আকরাম সাহেব হাতে একটা বই নিয়ে বসে আছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। বইটা টেবিলের উপর রাখতে রাখতে উনি ঘুরে তাকান। ওয়ালাইকুম সালাম। কে? স্নিগ্ধা মা? জি আঙ্কেল, কেমন আছেন? শরীর ঠিকঠাক তো? একা একা বোর হচ্ছিলাম মা। এখন তুমি এসেছো, ভালো লাগছে। আর শরীর একদম ঠিক। আমাদের বাসায় মাঝে মধ্যে গেলেও তো পারেন, ভুল করেও তো ওই মুখো হন না। যাবো রে মা। তা বলো তো, এইবার কোন ক্লাসে তুমি? এবার কলেজে ভর্তি হয়েছি। গল্প করতে করতে স্নিগ্ধার মনে পড়ল সে এখানে কেন এসেছে। পায়েসের কথা ভুলেই গিয়েছিল সে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে সে পায়েসের বাটিটা আকরাম হোসেনকে দিয়ে বলল, আম্মু পায়েস পাঠিয়েছে। এইসবের কি দরকার ছিল? এটার জন্য সন্ধ্যাবেলা আসার লাগে। এখন একা যাবে কিভাবে? সেই সময় শিশির দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলে, কে কোথায় যাবে? হয়। শিশির স্নিগ্ধাকে দেখে একটু অবাক হলো। পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে বলল, এই সময় তুই এখানে? কোনো কাজ ছিল? স্নিগ্ধাকে কিছু না বলতে দিয়ে আকরাম হোসেন বললেন, তোর আন্টি তো তোর জন্য পায়েস পাঠিয়েছে। দেখতো একা মেয়ে এখন কিভাবে যাবে। তুই একটু রিক্সা করে রেখে আয় বাবা। আমি মাত্রই আসলাম আব্বা, এখন কোথাও যেতে পারবো না। ওই এত দেরিতে কেন আসলো? শিশিরের এমন কথা স্নিগ্ধার আগত স্বরে বলল, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। তোকে কে আমার জন্য চুরি করতে বলেছে? আমি বলেছি? আপনার জন্যই তো আম্মু আমাকে ঘুম থেকে উঠিয়ে পাঠালো, না হলে আমার কি এমন ঠেকা পড়েছিল এখানে আসার। স্নিগ্ধা তুই? ওদের ঝগড়ার মাঝে আকরাম সাহেব চিৎকার করে বলে উঠলেন, ব্যাস, অনেক হয়েছে। তোদের এই স্বভাব কোনোদিন যাবে না। এখনো কি বাচ্চা আছিস? আর শিশির, তুই তুই কি ওর মতো ছোট নাকি? তুই ওকে বাসায় রেখে আসবি, এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। শিশির আর কিছু না বলে চুপচাপ বাড়ির বাইরে যেতে লাগলো। কিছু না বলেও কিভাবে যেতে দেখে স্নিগ্ধা মনে মনে হাজার খানেক বকে দিল। তারপর সেও তার পিছু পিছু যেতে থাকলো। কিরে কুয়াশা, তোর সেই চাপদারি কি এখনো মেসেজ সিন করেনি? না রে দোস্ত, কি এমন কাজ করছে যে এখনো মেসেজ চেক করে না? দেখ, তোর সেই বান্দা মনে হয় কোনো মেয়ের সাথে কথা বলে না, বা তার পার্সোনাল কেউ অলরেডি আছে। আমার তো সেটা মনে হয় না। যেভাবে হাপলার মতো বাসে তাকিয়েছিল, বুঝো না, সুন্দর জিনিসের দিকে একটু নজর সবাই দেয়। কাউকে প্রথম দেখায় জাজ করা ঠিক না দোস্ত। তুই কি আমার ফ্রেন্ড নাকি ওর? ওকে না দেখেই ওর সাইড নিচ্ছিস কিসের জন্য? আর ভুলে যাস না, এটা শুধু একটা বাজি। বাকি আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন হিম। ওকে বেবি, কুল ডাউন। দেখ তোর সেই আশিক কখন রিপ্লাই দেয়। ইয়া, আই এম ওয়েটিং। শহরের কোলাহলপূর্ণ পরিস্থিতি আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। গাড়ির ধোঁয়া বাতাসকে দূষিত করে। আর আমাদের সেই পরিবেশেই পথ চলতে হয় জীবনের তাগিদে। শুধুমাত্র এই জীবনের তাগিদেই মানুষ ছুটে চলে ভোর থেকে রাত, রাত থেকে ভোর। জীবন কারো জন্যই সহজ না। আমাদের সেটা সহজ করার জন্য কঠোর পরিশ্রম করা লাগে। শিশির রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। শিশিরের তখনকার ব্যবহারের জন্য সে মুখে কুলু পেটে আছে, না হলে সে শান্ত থাকার মেয়ে মোটেই না। শিশির তা বুঝতে পারার পরও কিছু বলল না। এই মেয়ের সাথে থাকলে কোনো না কোনো অঘটন ঘটবেই। কোনো জায়গায় সে স্থির হয়ে থাকতে পারে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা একটা রিক্সা পেল। শিশির চুপচাপ রিক্সায় উঠে বসে। স্নিগ্ধা তখনও সেখানেই ঠাই দাঁড়িয়ে আছে। শিশির বিরক্তিতে কপাল কুঁচকায়। আবারও এই মেয়ের বাদরামি শুরু। সে বিরক্ত স্বরে বলে, কি সমস্যা? রিকশায় উঠছিস না কেন? এখন কি তোকে রিকশায় ওঠার জন্য ইনভাইটেশন দেওয়া লাগবে? স্নিগ্ধার রাগ যেন এবার বেরিয়ে আসতে চাইছে। সে রাগত স্বরে বলে, সব সময় আপনি আমার সাথে এমন করেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? ভালোভাবে কথা বলা যায় না? আর ছেলে মেয়ে একসাথে থাকলে কোনো ছেলেকে দেখেছেন আগে রিকশায় উঠতে? এটা কোন ধরনের ম্যানার? শিশির চোখ গরম করে ওর দিকে তাকায়।
এইটুকুন একটা পিচ্চি মেয়ে ওকে ম্যানার শেখাচ্ছে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় সে রাগটা নিজের মধ্যেই রাখলো। তারপর চুপচাপ রিক্সা থেকে নেমে বলল, ওঠ। এমনিতেই রাত হয়ে গেছে, তাই স্নিগ্ধা আর বেশি কিছু না বলে উঠে পড়ল। ওর ওঠার পর শিশিরও উঠে মামাকে যেতে বলল। দুজন দুই পাশে চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হুট করে শিশির বলতে শুরু করলো, আমি বেকার, কোনো চাকরি পাচ্ছি না, তাই সবাই আমার সাথে এমন করে, তাই না স্নিগ্ধা? স্নিগ্ধা চট করে ঘুরে ওর দিকে তাকালো। শিশির ভাই কি ওর কথায় আঘাত পেয়েছে? সে তো সবসময় মজা করে এসব বলে। হ্যাঁ, মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু তাকে অপমান করতে কখনোই চায় না। শিশির আবারও বলা শুরু করলো, আসলে তোরও কোনো দোষ নেই, এটাই আমাদের সমাজের নিয়ম। আমাদের মতো বেকার মানুষকে কেউ সম্মান করে না, কিন্তু আমরা কি করব বল, চেষ্টার তো কমতি রাখি না। যদি কখনো চাকরি হওয়ার আশা থেকেও যায়, তবুও কিছু দালালের টাকার লোভের কারণে তা আর হয়ে ওঠে না। ফলস্বরূপ আমরা মানুষের অবহেলা, ঘৃণা সহ্য করি, কিন্তু দিন শেষে তো আমাদেরও খারাপ লাগে। মানুষের মুখে এসব কথা শুনতে বিষের মতো লাগে, মনে হয় এই দুনিয়া ছেড়ে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব না। স্নিগ্ধা চুপচাপ শিশিরের কথা শুনে যাচ্ছিল। এই মামা, এখনই রিক্সা থামান। একটু পর জোর গলায় বলে। শিশির শুধু এক পলক ওর দিকে তাকায়, কি হয়েছে বুঝার জন্য, কিন্তু কোনো সমস্যাই দেখতে পেল না। শুধু দেখলো ওর চোখ দুটো লাল হয়ে আছে। ও কি তার কথায় কেঁদেছে? সে তো এমন মেয়ে না। সে আপাতত তার ভাবনার খাতা বন্ধ করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর মামা, আপনি রিক্সা চালু করেন। এই মেয়ে একটু পাগল, এর কথা শোনার কোনো প্রয়োজন নেই। এরপর না স্নিগ্ধা কোনো কথা বলল, আর না শিশির। মূলত শিশিরের নিজেকে নিয়ে এত দুশ্চিন্তার জন্যই সে এমনটা করেছে। এভাবে নিজেকে ছোট করা ওর মোটেই পছন্দ হয়নি। স্নিগ্ধাকে বাড়িতে পৌঁছে দিয়ে সে নিজের ঘরে এসে শুয়েছে। ফোনের ডাটা অন করতেই অনেকগুলো নোটিফিকেশন আসতে থাকে। অপরিচিত একটা আইডি থেকে আসছে, কিন্তু নামটা পরিচিত, কুয়াশা। এ কি সেই কুয়াশা যাকে সে আজ সকালে দেখেছিল? কুয়াশা রাতে খাবার পর কখন থেকে ফোন হাতে নিয়ে বসে আছে। এই ছেলে কি এখনো তার মেসেজ দেখেনি, নাকি দেখেও কোনো রিপ্লাই দিচ্ছে না? তাকে এভাবে ইগনোর করার মজা ওকে একদিন হাড়ে হাড়ে বুঝাবে। তারপরে নোটিফিকেশনের আওয়াজে ওর চোখ দুটো ফোনের উপর আবদ্ধ হয়। সেখানে জলজল করছে বহুল প্রতীক্ষিত সেই মানুষটার মেসেজ। কে আপনি? আমি কি আপনাকে চিনি? কোনো দরকার ছিল কি? উফ, একসাথে এত প্রশ্ন করে কেন? অবশ্য ও নিজেই যে কতগুলো মেসেজ দিয়ে রেখেছে তার তুলনায় তো এটা নগণ্য। কুয়াশা ফটাফট রিপ্লাই দেয়, কেন? পরিচিত না হলে কি কথা বলা যায় না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। ও, আমার নাম কুয়াশা। আজকে যে মেয়ে আপনার পাশের সিটে বসেছিল, একবার তো পরিচিত হলাম, তার মানে এখন কথা বলা যাবে? কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি জি, বলেন। আপনার কথা শোনার জন্যই তো আমি সেই কখন থেকে বসে আছি। আপনি কি আজকে সকালে কুয়াশার মধ্যে বের হয়েছিলেন? গায়ে পাতলা একটা চাদর, চুল আলগোছে খোপা করা। আপনি এত কিছু কিভাবে জানলেন? শিশির মনে মনে অনেক খুশি হলো। মানে এই মেয়েটাই তার কুয়াশা। সে বলল, কিছু না, এখন অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার। আমার আবার সকালে একটা কাজ আছে। ইন্টারভিউ দিতে যাবেন না? আপনি কিভাবে জানলেন? কিছু না, এখন অনেক রাত হয়েছে, ঘুমন। তার কথা তাকিয়ে ফেরত দিল এই মেয়ে। সেই ফাজিল তো পুরো স্নিগ্ধার মতো। শিশির আজ আসলেই ক্লান্ত, আবার কালকে সকালেও ইন্টারভিউ আছে। কি জানি কি হয়, তাই আর কথা না বাড়িয়ে বলল, শুভরাত্রি। শুভরাত্রি মিস্টার। সকালের শীতল পরিবেশ। শীতের সময় বিভিন্ন পিঠার আমেজ চলে। গ্রামে সেটার পরিধি বেশি। শীত শুরু হলেই হরেক রকমের পিঠা, পুলি, খেজুরের রস। শহরে সেটা খুব কমই দেখা যায়। সিনহা বেগম তবুও চেষ্টা করেন সব ধরনের পিঠা তার স্বামী সন্তানদের খাওয়াতে। তাই তো আজ সকাল থেকে তিনি মাটির উনুনে পিঠা বানাতে শুরু করেছেন। ভাপা পিঠা, চিতই পিঠা, তেল পিঠা সহ আরও অনেক কিছু। এই যেন পিঠা তৈরির উৎসব চলছে। সেই সময় তার পাশে এসে বসলো স্নিগ্ধা। স্নিগ্ধাকে দেখে তার মা প্রশ্ন করলো, তোর আব্বু কোথায়? বাড়ির বাইরে গিয়ে সবার সাথে গল্প করছে। তার আগে বলো, এত পিঠা কাদের জন্য? কেউ আসবে নাকি? কেন, আমি কি তোদের
পিঠা বানিয়ে খাওয়াই না? সব সময় মেহমান আসলেই ভালো ভালো রান্না করে খাওয়াই। তা নয় তো কি, মেহমান আসলে যেমন তোমার শোকেসের কাচের থালা বাটি বের হয়, তেমনি ভালো ভালো খাবারও রান্না হয়। তবে রে, বলে সিনহা বেগম খুন্তি উঁচু করে ধরলেন। স্নিগ্ধা এক লাফে উনুনের কাছ থেকে দূরে সরে গেল। স্নিগ্ধা চলে যেতে গেলে উনি বললেন, তোর আব্বু আর ভাইকে ডেকে আন। তোর ভাই তো জমিদার, 12টা না বাজলে উঠবে না। যেভাবেই হোক জাকিয়ে নিয়ে আয়, নইলে পিঠা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। থুর, তুমি সব কাজ করার জন্য আমাকেই পাও। তুই তো আমার লক্ষ্মী মা, যা না। কাজের সময় লক্ষ্মী আর কাজ না করলে যে অলক্ষ্মী হয়ে যায় সেটা আমার ভালো মতোই জানা আছে। আর 1 মাস পর যখন কলেজ যেতে শুরু করব তখন দেখব কাকে দিয়ে কাজ করাও। হয়েছে, অনেক বকবক করেছিস, এবার যা। যাচ্ছি যাচ্ছি। স্নিগ্ধা প্রথমে ওর বাবা ইহমাদ আলীকে ডাকতে যায়। উনি তখন সবেমাত্র গল্প শেষ করে বাড়ির মধ্যে ঢুকছিলেন। আব্বু আম্মু তোমাকে ডাকে, পিঠা করছে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি, কিন্তু তোমার সোয়েটার চাদর কই? ঠান্ডা লেগে যাবে তো। এতক্ষণ উনুনের কাছে ছিলাম তাই ঠান্ডা লাগেনি আব্বু, এখন গিয়ে পরে নেব। আর কতকাল ছোট থাকবে মা? এখন তো একটু নিজের খেয়াল রাখো। আব্বু আমি ছোটই, তুমি কি ভুলে গেলে নাকি? এখন আমাকে তোমার বড় মনে হয়? এখন আমাকে তোমার বড় মনে হচ্ছে? তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে এমন কথা বলছে? এত বড় মিথ্যা কথা! আমি তো আমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি তো আমার ভালো মা। এবার যাও, শীতের পোশাক পরে আসো, ওইদিকে পিঠা হয়ে যাবে। তোমার মা তখন বাড়ি মাথায় তুলে নিবি। সকালে শিশিরের ঘুম ভাঙে মেসেজের নোটিফিকেশনে। কম্বলের নিচ থেকে হাত বের করে হাতড়ে হাতড়ে ফোনটা হাতে নিল। ফোনের লক খুলতেই দেখতে পায় কুয়াশার মেসেজ। তাকে ইন্টারভিউয়ের জন্য অল দ্য বেস্ট জানিয়েছে। শিশিরের ঘুম ছুটে গেল। সকাল সকাল প্রিয় মানুষটার মেসেজ পেয়েই কেমন যেন চাঙ্গা হয়ে উঠল। সেও ফিরতে মেসেজ লিখল, থ্যাঙ্কস, দোয়া করবেন যাতে এইবার জবটা হয়ে যায়। কিন্তু কোনো রিপ্লাই আসলো না। শিশির ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেল। সেখানে আগে থেকে আকরাম সাহেব বসেছিলেন। টেবিলে নাস্তা সাজানো আছে, রুটি, ডিম আর আলু ভাজি। এই বয়সে এই শীতেও মানুষটা তার জন্য নাস্তা বানিয়েছে, আর সে কিনা এতক্ষণ ঘুমাচ্ছিল। শিশিরের অনেক খারাপ লাগলো। হয়তো আকরাম সাহেব সেটা বুঝতে পারলেন, তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য বললেন, বুঝলে শিশির, এই সকাল সকাল নাস্তা বানাতে কিন্তু দারুণ মজা। আগুনের কাছে থাকা যায়, তাই শরীরও গরম থাকে। সাথে রুটি বানাতে গিয়ে হাতেরও ব্যায়াম হয়ে যায়। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খেতে এসো, আজকে তো আবার ইন্টারভিউ দিতে যাবে। শিশির আর কিছু না বলে বসে পড়ল। সে তার বাবার সাথে খুবই কম কথা বলে। ছোট থেকে সে তার মাকে পায়নি। আকরাম সাহেবে ওকে মা বাবা দুটোরই ভালোবাসা দিয়েছে, কিন্তু তবুও কেন জানি সে ওনার সাথে এখনো ফ্রি হতে পারেনি। আকরাম সাহেব শিশিরের প্লেটে 2টা রুটি, আলু ভাজি আর ডিম ভাজি তুলে দিল। তারপর বলল, একদম হতাশ হবা না। আমার কেন যেন মনে হচ্ছে আজকে তোমার চাকরি হয়ে যাবে। সেটা কেন? এমনি বড়রা অনেক কিছু বুঝতে পারে। আচ্ছা। তারপর দুজনেই চুপচাপ নাস্তা করতে লাগলো। কুয়াশা কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলোকে সুন্দর করে বেনি করছে। গতকাল বাসে যাওয়ার জন্যই সে বোরকা আর নিকাব পরেছিল, না হলে গাড়িতে যাওয়ার সময় টপস, কুর্তা এসবই পরে। চুল বাঁধতে বাঁধতে সে দেখে শিশিরের মেসেজ। সে একটু বাঁকা হেসে অ্যান্সার দেয়, ইনশাআল্লাহ আজকে আপনার জব হয়েই যাবে। শিশির কেবল রুমে এসে বসেছে। কুয়াশার মেসেজ দেখে মাথার নিচে একটা বালিশ দিয়ে আছড়ো অবস্থায় বলল, আজকে বাবাও এই কথাই বলল, বড়রা নাকি অনেক কিছু বুঝতে পারে, কিন্তু তুমি তো ছোট, তুমি কিভাবে এ কথা বলছো? কারণ মেয়েরাও অনেক কিছু বুঝতে পারে মিস্টার। ও বুঝেছি, তার মানে ইয়াং ছেলেরাই কম বোঝে। জি, আপনি ঠিক বুঝেছেন। কি করছো? এই তো কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আপনি? কিছু না, তুমি তাহলে যাও, পরে কথা হবে। ওকে। শিশির ফোন রেখে চোখটা বন্ধ করলো। আবারও কল্পনা করতে লাগলো গতকাল সকালের কথা। মুখের ওপর ঠান্ডা পানি পড়তেই সাদিফ হকচকিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠল। কিছু বুঝতে না পেরে বলতে লাগলো, কে কে? কি হয়েছে? তার অবস্থা দেখে স্নিগ্ধার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ওকে এভাবে হাসতে দেখে সাদিফ যা বুঝা বুঝে নিল। একটা ঝাড়ি দিয়ে বলল, শিশির ঠিকই বলে, তুই আস্ত একটা শয়তান। এভাবে কারো ঘুম ভাঙায়? আমি যদি ভয়ে হার্ট অ্যাটাক করতাম? আমার তো জানা ছিল না তোমার হার্ট এত দুর্বল।
আমার ভাই হয়ে এসব বললে চলবে? তুই চুপ থাক, কেন এসেছিস তাই বল। আমি শখ করে এই গরুর গোয়ালে আসিনি। আম্মু পিঠা বানাচ্ছে, তোমাকে ডাকতে বললো, তাড়াতাড়ি আসো। সাদিফের ঘরকে গরুর গোয়াল বলার জন্য সে ক্ষেপে ওঠে। পাশে থাকা বালিশ ছুঁড়ে মারে স্নিগ্ধার দিকে। তা দেখে স্নিগ্ধা দেয় ভো একটা দৌড়, আর বালিশ গিয়ে লাগে দরজায়। আবারও লাইনে বসে থাকতে থাকতে শিশিরের অবস্থা খারাপ। এখন প্রচুর বিরক্ত লাগছে ওর। মনে হচ্ছে মাথা থেকে সব বের হয়ে গেছে, কিছুই মনে পড়ছে না। সে মাথাটা তুলতেই তুমি এখানে? শিশিরের চাকরি হয়ে গেছে। আজ সে অনেক খুশি। এতদিনে তার বেকারত্ব ঘুষল। বেকারত্বের ট্যাগ নিতে নিতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। বন্ধুরাও তার সাথে ভালোভাবে কথা বলতো না, কথায় কথায় পিঞ্চ করতো এক সাদিফ ছাড়া। তাই তো তার সাথে বন্ধুত্ব এখনো অটুট আছে। সে বন্ধু কম ভাই বেশি, সবসময় সব পরিস্থিতিতে তার সাথে ছিল। শিশির প্রথম কল তার আব্বুকে করলো। আকরাম সাহেব দুপুরে রান্না করছিলেন। ডাইনিং থেকে রিংটোনের আওয়াজ ভেসে আসছে। উনি চুলার আঁচ কমিয়ে ফোনের কাছে গেলেন। কল রিসিভ করতেই বিপরীত পাশ থেকে ভেসে আসলো কান্না মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলা, চাকরিটা আমি পেয়ে গেছি আব্বু। ছেলের এই খুশিতে তিনি ভীষণ খুশি হলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি নিজ চোখে ছেলের পরিশ্রম দেখেছেন। ছেলের এই খুশিতে তিনি ভীষণ খুশি হলেন। তার চোখ ছলছল করে উঠল। তিনি নিজ চোখে ছেলের পরিশ্রম দেখেছেন। শিশির দিনরাত এক করে একটা চাকরির আশায় ছুটাছুটি করত। তাকে একটা ভালো জীবন উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করত। আজ ওর মনের আশা পূরণ হয়েছে। তার ভাবনার মাঝে বিপরীত পাশ থেকে আবারও ভেসে আসলো, আব্বু। ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমি তোমার পছন্দ গলদা চিংড়ি রান্না করছি। আচ্ছা আব্বু, আমি আসছি। তারপর শিশির সাদিফকে কল দিল। সাদিফ তো আনন্দে আত্মহারা। আজ রাতে ওর কাছে পার্টি চাইলো। শিশিরের মনে পড়ল সকালের কথা। তখন সে কুয়াশাকে দেখেছিল। কুয়াশাকে সে সেখানে দেখে অবাকই হয়েছিল। জিজ্ঞেসও করলো সে এখানে কি করছে, কিন্তু মেয়েটা এই প্রশ্ন এড়িয়ে গেল। তাকে উল্টো প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? চাকরির জন্য এসেছি। আপনার সিরিয়াল এখন আছে? আর 5 জনের পরেই। অল দ্য বেস্ট মিস্টার, চাকরিটা আজকে আপনার হয়েই যাবে। শিশির অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। এত কনফিডেন্সের সাথে সে এই কথা কিভাবে বলছে? আর কিছু জিজ্ঞেস করার পূর্বেই সে বলে উঠল, আমার একটু কাজ আছে, আমি গেলাম, অন্য কোনো সময় দেখা হবে। আচ্ছা। একটু পরেই শিশিরের ডাক পড়ল। আজকে যার জন্য সুপারিশ করলে তাকে কিভাবে চেনো? বাসায় ঢুকে নিজের রুমে যাওয়ার সময় তার বাবার প্রশ্নে সে থমকে দাঁড়ালো। মনে মনে কিছু কথা সাজিয়ে বলল, আমার ফ্রেন্ডের রিলেটিভ অনেকদিন থেকে চাকরি করছে, কিন্তু হচ্ছে না। আমার ফ্রেন্ড বলল আমাদের কোম্পানিতে কোনো পদ ফাঁকা আছে নাকি, আর তোমারও তো এখন কিছু লোক লাগতো, তাই আমি আজকের ইন্টারভিউয়ের কথা বলেছিলাম। কিন্তু তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। আমি কি ঠিক ভাবছি? ওনার প্রশ্ন শুনে কুয়াশা থতমত খেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না বাবা? তুমি আমাকে মিথ্যাবাদী ভাবছো? এতটাই অবিশ্বাস আমার উপর তোমার থেকে, এটা একদম আশা করিনি বাবা। কাদের খন্দকার দেখলেন মেয়েটা রেগে যাচ্ছে। কুয়াশা রেগে গেলে তার রাগ ভাঙানো অনেক কঠিন। তিনি তাই পরিস্থিতি সামাল দিতে বললেন, আচ্ছা বিশ্বাস করলাম তোমাদের কথায়, কিন্তু তোমার উপর আমার সর্বদা নজর থাকবে, সেটা খেয়াল রেখো। আমি চাই না কোনো থার্ড ক্লাস ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্কে জড়াক, তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। কুয়াশা কিছু না বলে নিজের রুমে চলে গেল। পাহাড়ের মতো উঁচু ঢিলা। আজকের মতো সূর্যের বিদায় নেবার পালা। চারিদিকে সূর্যাস্তের রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। পাখিরা নিচ নিচ নীড়ে ফিরে যাচ্ছে। অদূরে যানবাহন, মানুষের কোলাহল শোনা যাচ্ছে। টিলার উপর থেকে প্রায় পুরো শহরটাই দেখা যাচ্ছে। অনুভূতি কেমন? সাদিফ হাতে থাকা কোকের বোতল নিয়ে সাংবাদিকের মতো ভঙ্গিতে জিজ্ঞেস করলো। ওর এই কাণ্ড দেখে শিশির ফিক করে হেসে ফেললো। সাদিফ তাকিয়ে তাকিয়ে তার এই হাসিটা দেখছে। শিশিরের হাসি অনেক সুন্দর। ওর হাসির প্রেমে পড়বে না এমন কোনো মেয়ে মনে হয় নেই, কিন্তু এই শয়তান হাসলে তো। তা আপনার নাম কি রিপোর্টার সাহেব? সাদিফ দা টোটো কোম্পানির ম্যানেজার। কোম্পানিটা কবে তৈরি হলো? শালা, আমি সাংবাদিক না তুই? আমি যে তোকে প্রশ্ন করলাম তার উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছিস। আমার ভুল হয়ে গেছে মহামান্য রিপোর্টার সাহেব।
এই ভুল ক্ষমার অযোগ্য, কিন্তু যা সমাচার টিট দিলে ক্ষমা করার কথা ভাবতে পারি। সব কথায় তোর শুধু ট্রিট আর ট্রিট। ট্রিটের বাংলা ভাষণ কি জানিস? সাদিফ বাঁকা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল। কি? ট্রিটের বাংলা ভাষণ হচ্ছে ভিক্ষা করা। বলে সে হাসতে লাগলো। সাদিফ হাতে থাকা কোকের বোতল ছুঁড়ে মারলো। ওর দিকে লক্ষ্য করে শিশির সেটা অবলীলায় ক্যাচ করলো। তারপর উঠতে উঠতে বলল, আচ্ছা চল, ভিক্ষুককে খাওয়ালে সোয়াব পাওয়া যায়, আমার কিছু নেকি দরকার, চল। এই বলে শিশির নিচের দিকে হাঁটা ধরলো। সাদিফ দৌড়িয়ে নামতে নামতে বলল, আমি তোর মতো মীর জাফর বন্ধুর সাথে কখনোই যাব না। আমাকে এভাবে অপমান করতে পারলি? লাগবে না আমার ট্রিট। আসিস শুধু আমার কাছে, কোনো সাহায্যই করবো না। আচ্ছা খাবি না তো নাই, আমি একাই খেতে গেলাম, তুই এখানে বসে মশার কামড় খা। আরে না না, আমিও আসি। একবার খাবো না বলতাম তাতে কি? তোর কি দ্বিতীয়বার জিজ্ঞেস করা উচিত ছিল না? আমি একটা কথা একবারই বলতে পছন্দ করি। আসছে আমার মহারাজা, সর, আমাকে আগে যেতে দে। তারপর দুই বন্ধু তারা ভরা আকাশের নিচে হাঁটতে লাগলো। ওদের সঙ্গ দিচ্ছে দূর আকাশের চাঁদ। সময় বহমান, সময় তার আপন গতিতে প্রবাহিত হচ্ছে। সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে অনেক কিছু, সাথে পাল্টে যাচ্ছে মানুষ, তাদের সম্পর্ক। কারো সাথে কারো বিচ্ছেদ ঘটছে, তো কারো সাথে কারো নতুন সম্পর্কের নতুন প্রণয়ের শুরু। শিশির আর কুয়াশার মধ্যে একটা সুন্দর সম্পর্কের শুরু হয়েছে। মেসেঞ্জারে চ্যাট করতে করতে তারা একসময় দেখা করা শুরু করে। শিশির পুরোপুরি কুয়াশাতে মত্ত। কুয়াশা ছাড়া সে একদম অচল। সকাল সন্ধ্যা তার মস্তিষ্কে মনে শুধু কুয়াশার কথা ঘুরে। শীতকাল বিদায় নিয়েছে, সাথে বসন্ত। সেই বসন্তেই তাদের প্রণয়ের শুরু হয়েছিল। মুখে না বললেও কুয়াশার তার প্রতি ব্যবহারে সেটাই মনে হয়েছে। 6 মাস কেটে গিয়েছে তাদের প্রণয়ে। আজকে ওদের দেখা করার দিন। শিশির বরাবরের মতো আগে এসে অপেক্ষা করছে। কুয়াশা এবার মেডিকেলে চান্স পেয়েছে, সারাদিন ব্যস্ত থাকে। এদিকে শিশিরও কাজে ব্যস্ত, তাই শুক্রবার একটা নির্দিষ্ট সময় ঠিক করা আছে। ওই দিন ওরা জমানো সব কথা একে অপরকে বলে। কার কার প্রতি অভিমান অভিযোগ সব কুয়াশা আসছে। একটা সাদা কুর্তি পরেছে আজকে, লাল ওড়না। মুখে কি সব প্রসাধনী ব্যবহার করেছে তা শিশির জানে না। মেয়েটাকে সাজগোজের চেয়ে এমনিতেই অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু সবভাবেই সে বারবার ওর প্রেমে পড়ে। আজকে কুয়াশা কিছু কথা বলতে এসেছে। সে একা আসেনি, সাথে তার বান্ধবী তিয়াশাকেও নিয়ে এসেছে। তিয়াশা হা করে শিশিরের দিকে তাকিয়ে আছে। শ্যাম বর্ণের লম্বা ছেলেটাকে কালো শার্টে দারুণ লাগছে। এই প্রথম সে শিশিরকে সামনাসামনি দেখলো। কুয়াশাকে অনেকবার পিক দেখাতে বলেছিল, কিন্তু সে দেখায়নি। তার ফোনে কোনো পিক নেই বলে বারবার এড়িয়ে গেছে। কিন্তু আজ যখন কুয়াশা শিশিরের সাথে দেখা করতে আসছিল, তখন তিয়াশা তার পিছু ধরে। ওকে একদম একা যেতে দিবে না, আজকে দেখা করাতেই হবে। কুয়াশাও একটা সারপ্রাইজ দিবে বলে ওকে নিয়ে এসেছে। লেট করে ফেললাম অনেক, সরি, কিছু মনে করো না। এই 6 মাসে কুয়াশা শিশিরকে আপনি থেকে তুমি সম্বোধন করে। কুয়াশার মুখে তুমি ডাক শুনতে ভালোই লাগে শিশিরের। না, সমস্যা নেই। তারপর তিয়াশার দিকে দেখিয়ে বলল, এটাই তোমার সেই ফ্রেন্ড তিয়াশা যার কথা তুমি বলো? হ্যাঁ, তিয়াশা আমার বেস্ট ফ্রেন্ড। আর তিয়াশা এই হলো শিশির। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? কুয়াশা তিয়াশাকে কিছু দূরে গিয়ে বসতে বলল। ওর কিছু কথা আছে শিশিরের সাথে। শিশিরের কাছে আজকে কুয়াশাকে কেমন যেন লাগছে, আগের সেই কুয়াশার মতো না। ওরা পাশাপাশি হাঁটছে। দুইজনেই দুজনকে কিছু বলতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে কেউ বুঝতে পারছে না। সেই সময় হুট করে একটা বাইক আসে। রাইডারের মাথায় হেলমেট। শিশিরদের কাছাকাছি এসে শিশিরের হাতে একগুচ্ছ ফুল দিতে যায়, কিন্তু শিশির সেটা ধরতে পারে না। তার আগেই বাইক ওদের ক্রস করে চলে যায়। তাড়াতাড়ি লোকটা বাইক থেকে নেমে শিশিরের হাতে ফুল দিয়ে আবার বাইকে উঠে দ্রুত গতিতে চলে যায়। কুয়াশা এতক্ষণ হতভম্বের মতো সবকিছু দেখছিল, বোঝার চেষ্টা করছিল আসলে কি হলো ব্যাপারটা। যখন সে বুঝতে পারলো, তখন তার মুখ কালো আধারে ছেয়ে গেল। সে যা বলতে এসেছে এখনই বলা দরকার। এখন এসব নিয়ে না বললে পরে আরো দেরি হয়ে যাবে, হয়তো সবকিছু হাতের বাইরে চলে যাবে। এদিকে বাবাও শিশিরের কথা জেনে গেছে। বাবা ভুল বুঝছে ওকে। কুয়াশা আর কোনো বনিতা না করে বলল, আই এম সরি, এই রিলেশন আমি কন্টিনিউ করতে পারবো না। শিশির ওর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সে চোখ বড় বড় করে কুয়াশার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে মজা করছে নাকি সিরিয়াস। কি বলছো কি তুমি এসব? তুমি কি এসব ভেবে বলছো, নাকি মজা করছো আমার সাথে? আমি কোনো মজা করছি না শিশির, বরং এতদিন যা করেছি সেটা মজা ছিল। শিশির প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি এই 6 মাস
শুধু তোমার সাথে মজা করেছি। আমি আর তিয়াশা একটা বাজি ধরেছিলাম তোমাকে আমার উপর ফল করার। এতদিন আমি সেই চেষ্টাই করছিলাম। এই 6 মাসে আমার প্রতি তোমার অনুভূতি দিনকে দিন যে বেড়েই চলেছে সেটা আমি বুঝতে পেরেছি। আর আজকে আমরা শিওর হলাম তোমার হাতে থাকা ফুল দেখে। শিশিরের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কুয়াশার কথা ওর বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এইসব শুনে সে ঠিক মতো শ্বাস নিতে পারছে না। নিজেকে পাগল পাগল লাগছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওর হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। সে কুয়াশাকে বোঝানোর ভঙ্গিতে বলল, কুয়াশা, কুয়াশা দেখো, তুমি তো আমার সাথে এই 6 মাস ছিলে। মিথ্যে বলেও তো ভালোবাসার অভিনয় করেছো। তুমি কি তবুও আমার প্রতি কোনো কিছু অনুভব করনি? তুমি কি একটু আমাকে ভালোবাসোনি? এক মুহূর্তের জন্যেও না? কুয়াশা নির্দয়ের মতো বলল, না, আমার কাছে এটা শুধু একটা গেম ছিল। আর আমি হারতে পছন্দ করি না। তোমার সাথে আমার যোগাযোগ এই পর্যন্তই শেষ। এরপর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টা করবে না। তোমার মতো থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করা ইম্পসিবল। আর হ্যাঁ, আরেকটা কথা, চাকরিটাও তুমি তোমার যোগ্যতায় পাওনি। ওটা আমার বাবার কোম্পানি। আমি সুপারিশ করার জন্যই তুমি চাকরিটা পেয়েছো। তোমার আমার কাছে ঋণী থাকা উচিত, বুঝেছো? এই কথা শুনে শিশির যেন আরো অবাক হলো। এ তুমি কি বলছো কুয়াশা? আমি ঠিকই বলছি। আমার সামনে আর কখনোই আসবে না। এই বলে কুয়াশা তিয়াশাকে নিয়ে সেখান থেকে চলে গেল। পেছনে তাকালে দেখতে পেত শিশির মাটিতে হাঁটু গেড়ে বসে অনবরত চোখের জল ফেলছে। ওর মনে হচ্ছে ওর পুরো দুনিয়াটাই হুট করে কেমন যেন থমকে গেছে। গম্ভীর ছেলেটা আজকে ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর বিশ্বাসই হচ্ছে না কুয়াশা তার সাথে এমন করেছে। তাকে এভাবে ধোকা দিল। সে কি চাইলে একটু ভালোবাসতে পারতো না? কুয়াশাকে ছাড়া যে শিশির অচল, তার এক মুহূর্তও চলে না। কুয়াশা ওর অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন নিয়ম করে কথা না বললে ওর ঘুম আসে না। সাদিফকে এখনো জানানো হয়নি যে শিশির 6 মাস থেকে কুয়াশার সাথে রিলেশনে ছিল। ওই জানতো আজকে শিশির কুয়াশাকে প্রপোজ করবে। বাইক নিয়ে আসা সে ছেলেটাই সাদিফ। ওর সামনে এখন কিভাবে যাবে? শিশির আকাশের দিকে তাকিয়ে বারবার বলছে, কেন ও আমাকে ধোকা দিল? আমাদের মতো ছেলেরা কি ভালোবাসা পাবার অধিকার রাখে না? আমাদের কি একটু ভালোবাসা যায় না? এই পৃথিবীতে জন্মানোটা কি আমাদের ভুল? রাস্তায় পড়ে থাকা ফোনটা অনবরত বাজতেই আছে। রিং হচ্ছে কিন্তু বারবার কেটে যাচ্ছে। কেউ ফোন ধরছে না। আকাশে মেঘের ঘন ঘটা, চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। একটু পরপর বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। সেই বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে কিছু দেখা যাচ্ছে। শিশির আকাশের দিকে তাকিয়ে বজ্রপাত দেখছে। বজ্রপাত যেমন আকাশে চির সৃষ্টি করছে, তার হৃদয়ের অবস্থাও তাই। প্রকৃতি যেন আজ তার সাথে সঙ্গ দিচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে মন খারাপ করছে। এখন শুধু কান্না বাকি। সাদিফ বসে আছে তার পাশেই। কিছুক্ষণ আগে সাদিফ শিশিরকে কল দিয়েছিল, কিন্তু অনেকবার কল দেওয়ার পরও যখন রিসিভ করেনি তখন সাদিফ বাইক নিয়ে সেখানে চলে আসে। এসে দেখে শিশিরের করুণ অবস্থা। গাছে হেলান দিয়ে বসে বাচ্চাদের মতো কাঁদছে। ফোনটা পড়ে আছে দূরে। সাদিফ দৌড়িয়ে ওর কাছে যায়। সে বুঝতে পারছে না ঘন্টা খানেকের মধ্যে কি হয়ে গেল। সব তো ঠিকই ছিল। কুয়াশাকে প্রপোজ করার জন্যেও অনেক এক্সাইটেড ছিল। কি থেকে কি হয়ে গেল? শুধুমাত্র রিজেকশনের কারণে তো এত ছেলের এত ভেঙে পড়ার কথা না। তাহলে কি আরো কিছু আছে যা সে জানে না? সাদিফ চুপচাপ গিয়ে শিশিরের পাশে বসলো। ওর হাত দুটো সন্তর্পণে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? সব সত্য বলবি? আমি আর কোনো মিথ্যে শুনতে চাই না। তোদের কি আগে থেকে কথা হয়? সাদিফের কথা শুনে শিশিরের কান্নার বাঁধ ভাঙলো। সাদিফকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দোস্ত, ওই কিভাবে পারলো আমার সাথে এমন করতে? আমি কি ভুল করেছিলাম? ওই কিভাবে পারলো আমাকে ছেড়ে যেতে? তোর ওর সাথে কথা হতো? শিশির হ্যাঁ সূচক মাথা নাড়লো। কতদিন থেকে? 6 মাস। কি তুই আমাকে আজ বলছিস? তোর কি আমাকে জানানো উচিত ছিল না? এত পর ভাবিস আমাকে? চল, আঙ্কেল টেনশন করবে। আমি বলেছি আমার সাথে আসিস। ও আমি কোথাও যাব না, তুই চলে যা। বাল, বেশি বোঝোস। এক মায়ের জন্য এমন করছিস? দুনিয়া থেকে আর মেয়ে নাই। তার চেয়ে ভালো আমি তোর জন্য খুঁজে আনবো। চল। আমি 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 ছাড়া আর কিছু বলবি? চুপচাপ আমার সাথে চল। বেশি কথা বলতে ইচ্ছে করছে না। শালা, তুই এখন না কাঁদলে তোকে আমি আস্ত রাখতাম না। মেরে তোর এমন হাল করতাম যে তুই বিছানা থেকে উঠতে পারতিস না। কোন না কোন মেয়ে তার জন্য কেঁদে ভাসাচ্ছে। শালা,
পুরুষ মানুষ কোনোদিন কাঁদে না, মনে রাখিস। আর তুমি অন্যের শোকে শোকাহত, আর চোখে কি মৌমাছিতে আদর করে দিয়েছে ফুলের ঢোল হয়ে আসে। তুই ছেলে নামে কলঙ্ক। তারপর সে শিশিরকে ধরে বাইকের কাছে নিয়ে গেল। বাসার প্রায় কাছাকাছি আসার পরে শিশির সাদিফকে বাইক থামাতে বলল, এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব, আর কিছু জিজ্ঞেস করিস না এখন প্লিজ। আমি তোর কথা শুনেছি, এখন তুই আমার কথা শোন। আমি খারাপ কোনো কিছু ঘটাবো না, যা এখন। আচ্ছা, সাবধানে যা। সাদিফ চলে যাওয়ার পর শিশির হাঁটতে থাকলো। রাস্তায় দুটা গাড়ি চলছে। লাইটের নিয়ন আলোতে এই অন্ধকার পথ দৃশ্যমান হচ্ছে। নিজেকে অসহায় মনে হচ্ছে। চোখ দুটো প্রচুর জ্বলছে। একটু পরে আকাশ ফেটে শুরু হলো ঝুম বৃষ্টি, সাথে বজ্রপাতের গর্জন, তার সাথে তাল মিলিয়ে শিশিরের গগন বিদারী চিৎকার। মানুষ এভাবে অন্যকে ঠকাতে পারে? ওদের কি একটুও খারাপ লাগে না? যখন আমাকে পছন্দ নাই করতো, তাহলে শুধুমাত্র একটা বাজির জন্য অন্যের অনুভূতি নিয়ে খেলার মানে কি? সে কি তার এতটাই অযোগ্য? অবশ্য হবেই বা না কেন, তার বাবার কোম্পানিতেই তো সে চাকরি করে। ওরা মালিক আর আমি সামান্য কর্মচারী। আমাকে ভালোবাসার আশা করাও পাপ। আকরাম সাহেব শিশিরের অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে গেছেন। টেবিলে খাবার সাজিয়ে রেখে গেছেন। শিশির এসে খাবে মনে করে। শিশির নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে গেল। তারপর দুই হাত দুই দিকে মেলে শুয়ে পড়ল। আজকে সে আকাশের ভয়ঙ্কর গর্জনকেও ভয় পাচ্ছে না। নিজেকে নিজের কাছে নর্দমার কীট মনে হচ্ছে, যাকে কেউ পছন্দ করে না। অনেকক্ষণ কান্নাকাটির জন্য আর তুমুল বৃষ্টিতে ভেজার জন্য শিশিরের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। সে ঠিক মতো শ্বাস নিতে পারছে না, বুক ধরফর করছে। সে কি এখন শ্বাসকষ্টে মারা যাবে? সে মারা গেলে কি কেউ কষ্ট পাবে? তার জন্য কাঁদবে? হয়তো আব্বু কষ্ট পাবে। ছোট থেকে উনি নিজের হাতে আমাকে বড় করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। শিশিরের মনে পড়ছে তার বাবার সাথে করা খারাপ ব্যবহারের কথা। হুটহাট বাবাকে শুধু রাগ দেখিয়েছে, ওনার সাথে ঠিকমতো কথাও বলেনি। যে ওকে ভালোবাসে না তাকে পাগলের মতো ভালোবাসলো, আর যিনি ছোটবেলা থেকে ওকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখলেন, তার ভালোবাসার মূল্য দিতে পারলো না। তার হাতে কি সময় শেষ? তার করা অন্যায়গুলো ঠিক করার মতো সময়ও কি ওর হাতে নেই? থাকলে প্রথমে বাবার কাছে ক্ষমা চাইতো। এই জীবনে ওনাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। আর সাদিফ তো বাচ্চাদের মতো কান্না করবে। এই ছেলেটা অনেক বেশি ইমোশনাল। আমি ছাড়া তো ওর আর কোনো বন্ধু নেই। আমি মারা গেলে যাতে ওর আরেকটা ভালো বন্ধু হয়। স্নিগ্ধা তো মনে হয় ওর মৃত্যুর কথা শুনে খুশি হবে। ওকে একদম দেখতে পারে না মেয়েটা। এইসব ভাবতে ভাবতে ওর দেহ অসাড় হয়ে গেল। নড়াচড়া করতে পারছে না একদম। চোখ থেকে দুই ফোঁটা পানি বৃষ্টির সাথে মিশে ভেসে গেল। আস্তে আস্তে বন্ধ হয়ে গেল দু চোখের পাতা। আকাশের নিচে পড়ে রইল এক নিথর দেহ। মাঝে মধ্যে বজ্রপাতের ক্ষীণ আলোতে যেটা দৃশ্যমান হচ্ছে। ফজরের আজানের আওয়াজে আকরাম সাহেবের ঘুম ভাঙলো। অজু করে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখতে পান টেবিলের উপর রাতের খাবার সেভাবেই পড়ে আছে। শিশির কি রাতে খায়নি, নাকি রাতে বাড়িতেই আসেনি? আকরাম সাহেব হন্তদন্ত হয়ে শিশিরের ঘরের দিকে গেল। দরজা খোলাই আছে। কালকে বাতাসে জানালা দিয়ে আসা ময়লাতে ঘরগুলোতে ভর্তি, কিন্তু বিছানা ফাঁকা। কয়েকবার শিশির করে ডাকলেও কেউ সাড়া দিল না। ওয়াশরুমের দরজায় কড়া নাড়লেন, কিন্তু দেখেন সেটাও খোলা। ব্যালকনি গিয়ে দেখলেন সেখানেও কেউ নেই। তিনি ভয় পেয়ে গেলেন। একা একটা বৃদ্ধ মানুষ এখন কোথায় খুঁজবেন শিশিরকে? তিনি আবারও ডাইনিংয়ে ফিরে আসলেন। টেবিলে থাকা চশমাটা চোখে দিতেই দেখতে পেলেন পায়ের ছাপ কাদা লেগে আছে। শিশির তাহলে এসেছে, কিন্তু কোথায়? উনি পায়ের ছাপ দেখে দেখে সামনের দিকে এগোতে লাগলেন। হাঁটুতে ব্যথা সত্ত্বেও আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। ছাদের দরজাটা একটু ফাঁকা করতেই দেখতে পেলেন মেঝেতে শিশির অবচেতন অবস্থায় শুয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। তিনি যথাসম্ভব দৌড়ে শিশিরের পাশে গিয়ে বসে পড়লেন। সন্তান হারানোর ভয়ে কান্না করে ফেললেন। গায়ে হাত দিয়ে দেখলেন গা একদম আগুনে পুড়ে যাচ্ছে। তিনি আহাজারি করে ডাকতে লাগলেন, শিশির, শিশির, বাবা ওঠ বাবা, দেখ আব্বু অনেক ভয় পাচ্ছি, একবার চোখ খোল বাপ, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, একবার আমার দিকে তাকা। শিশিরের থেকে কোনো প্রতিউত্তর না পেয়ে তিনি তাড়াতাড়ি কল লাগালেন সাদিফের নাম্বারে। সাদিফ ঘুমিয়েছিল। কালকে রাতে শিশিরের ফোন ওর কাছেই থেকে গিয়েছিল, তাই আর কল দিয়ে খোঁজ নিতে পারেনি। আর আকরাম হোসেনকেও কল দেয়নি, উনি টেনশন করবে বলে। সাদিফ, তুমি কোথায় বাবা? একটু তাড়াতাড়ি আসো না, শিশির সাদে অজ্ঞান। আকরাম সাহেব ঠিকভাবে কিছু বলতেই পারছেন না, কিন্তু সাদিফ বুঝলো খারাপ কিছু ঘটে গিয়েছে। সে সাথে সাথে বিছানা থেকে নেমে বলল, আঙ্কেল আমি এখনই আসছি, আপনি টেনশন করবেন না, আসছি আমি। কথা বলতে বলতে সে একটা শার্ট গায়ে দিয়েই দৌড়ে বেরিয়ে যেতে লাগলো।
তাকে ওভাবে যেতে দেখে সিনহা বেগম চিন্তিত স্বরে বললেন, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস সাদিফ? কিছু হয়েছে নাকি? সব ঠিক আছে তো? সাদিফ জুতো পড়তে পড়তে বলল, আমি জানি না মা, আকরাম আঙ্কেল আমাকে ফোন দিয়ে ডাকলো, ওনার কথা শুনে বুঝলাম কিছু একটা হয়েছে। আমাকে এখনই যেতে হবে, তুমি টেনশন করো না, আমি গিয়ে কল দিব। আচ্ছা সাবধানে যা, দরকার পড়লে কল দিস। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নিগ্ধা ওদের কথা শুনছিল। ওই বাসে কার কি হয়েছে? আঙ্কেলের কিছু হলে নিশ্চয়ই শিশির ভাই কল দিত, কিন্তু যেহেতু শিশির ভাই কল না দিয়ে আঙ্কেল কল দিয়েছে, তার মানে শিশির ভাইয়ের কিছু হয়েছে। কি হয়েছে ওই মানুষটার? সেদিনের পর থেকে এতগুলো মাস আর ওনার সাথে দেখা হয়নি। ব্যস্ত থাকার জন্য উনি এখন আর আমাদের বাড়িতেও আসেন না। উনি কি অসুস্থ? ওর ভাবনার মাঝেই সাদিফের কণ্ঠস্বর ভেসে আসলো, সে চলে যাচ্ছে। বাড়ির বাইরে পা দিতেই স্নিগ্ধা বলে উঠল, আমিও যাব তোমার সাথে। তুই আমার সাথে গিয়ে কি করবি? বাড়িতেই থাকবি। স্নিগ্ধা জেদ ধরে বলল। না, আমিও যাব। সাদিফের এই মুহূর্তে বেশি কথা বলতে ইচ্ছে করছে না, তাই সে বলল, আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি রেডি, শুধু ঘর থেকে ওড়না চেঞ্জ করে আসছি। স্নিগ্ধা আসতেই দুজনে বাইকে করে শিশিরদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। সাদিফ আজকে অনেক জোরে জোরে বাইক চালাচ্ছে। স্নিগ্ধা ভয়ে এক হাতে বাইক আর এক হাতে সাদিফের গলা শক্ত করে ধরে রেখেছে। 10 মিনিটের রাস্তা ওরা 5 মিনিটেই চলে আসলো। সাদিফ অনবরত কলিং বেল বাজাতেই আছে, কিন্তু কেউ দরজা খুলছে না। তারপর সে প্যান্টের পকেট হাতড়ে একটা চাবি বের করলো। মূলত শিশিরই সাদিফকে ওদের বাসার একটা এক্সট্রা চাবি দিয়ে রেখেছে, যাতে সে একাই থাকলে কলিং বেল বাজিয়ে তাকে বিরক্ত না করে। সাদিফ গেট খুলেই হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করে। ওর পেছন পেছন আসে স্নিগ্ধা। সাদিফ এদিক সেদিক তাকায়, কিন্তু না শিশির আর না তো আঙ্কেল, কাউকে দেখতে পাচ্ছে না। তারপর ওর আকরাম সাহেবের বলা কথা মনে পড়ল। উনি ছাদের কথা বলেছিলেন। সাদিফ স্নিগ্ধাকে বলল, তুই এখানেই বস, আমি এক্ষুনি আসছি। স্নিগ্ধা না বসে ওখানেই দাঁড়িয়ে রইল। ওর অনেক চিন্তা হচ্ছে। আর সাদিফ দৌড়ে ছাদে চলে গেল। সেখানে গিয়ে শিশিরকে নিচে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি ওকে পাজা খুলে তুলে ও রুমের পথে হাঁটা ধরল। আঙ্কেল আপনি আস্তে আস্তে আসেন, আমি ওকে ওর রুমে নিয়ে গিয়ে ডাক্তারকে কল দিচ্ছি। টেনশনের কিছু নেই, গায়ে অনেক জ্বর, তাই হয়তো সেন্সেস হয়ে গেছে। সাদিফের সান্ত্বনা কোনো কাজে দিল না। শিশিরকে নিয়ে নামার সময় স্নিগ্ধা দেখলো সেই রাগী চেহারার মানুষটাকে কি নিষ্পাপ লাগছে। আর কি হয়েছে ভাইয়া নিশ্চয় জানে। এখান থেকে যাওয়ার পর ভাইয়াকে জিজ্ঞেস করা লাগবে। সাদিফ ডাক্তারকে কল দেয়। একটু পর ডাক্তার এসে শিশিরকে চেক করে কিছু ওষুধ লিখে দেয়। প্রেসক্রিপশনটা সাদিফের হাতে দিয়ে এসব ওষুধ এনে খাইয়ে দিতে বলে। উনি একটা ইঞ্জেকশন দিয়ে বললেন, একটু পরে পেশেন্টের জ্ঞান ফিরে যাবে, টেনশন করবেন না। অতিরিক্ত ভিজে জ্বর চলে এসেছে, জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিবেন। সাদিফ ডাক্তারকে আগিয়ে দিয়ে নিজেও ওষুধ আনতে গেল। আকরাম হোসেন বসে থাকলেন শিশিরের মাথার পাশে। আর স্নিগ্ধা রান্নাঘরে কিছু রান্না করার জন্য গেল। জ্বর দুর্বল কণ্ঠে শিশির বলে উঠল, কে ওখানে? সামনে এসো। পুরো রুমের মধ্যে নিস্তব্ধতা। সবাই নিজ নিজ চিন্তায় মগ্ন, কিন্তু সবার চিন্তার কারণ এক, সাদিফ ওষুধ নিয়ে চলে এসেছে। আকরাম হোসেন এখনো শিশিরের পাশে বসে আছে। একটু পর আকরাম সাহেবের হাতে থাকা শিশিরের হাত খানিকটা নড়ে চড়ে উঠল। আকরাম সাহেব উত্তেজিত হয়ে ডাকতে লাগলেন, শিশির চোখ খোল বাবা। শিশির আস্তে আস্তে চোখ খুলে তাকালো। কয়েক সেকেন্ড সবকিছু ঝাপসা দেখতে পেল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। চোখটা কিঞ্চিত ডানে ঘুরিয়ে ওর বাবাকে দেখতে পায়। তার পাশে দাঁড়িয়ে আছে সাদিফ, ওর দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশির চোখ সরিয়ে নিল, এখন এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। এখন শরীর কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে কি? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না, এখন ঠিক আছি। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি সারা রাত বৃষ্টিতে ভিজতে কেন গেলে? জানোই তো তুমি বৃষ্টির পানি সহ্য করতে পারো না। শিশির সাদিফের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো। সাদিফ সাথে সাথে আকরাম সাহেবকে বললেন, আঙ্কেল এসব নিয়ে আমরা পরে কথা বলি। এখন তো ও একটু দুর্বল হয়ে আছে, কিছু খাইয়ে মেডিসিন দেওয়া লাগবে। আপনার উপর তো অনেক ধকল গেল, আপনি একটু রেস্ট নেন, আমি এদিকটা দেখছি। আচ্ছা, আর ওকে বলে দিও দ্বিতীয়বার যাতে এই ভুল আর না করে। বয়স হয়েছে আমার, একা হাতে আর কতদিন সামলাবো।
এই বলে তিনি নিজের রুমে চলে যান। সেই মুহূর্তে সাদিফের ফোনে সিনহা বেগমের কল আসে। সাদিফ শিশিরকে রেস্ট নিতে বলে কথা বলার জন্য বাইরে চলে যায়। শিশির কেবল চোখটা বন্ধ করেছে। হঠাৎ রুমের বাইরে কিসের যেন আওয়াজ পেয়ে চোখ খুলে তাকায়। কার যেন ছায়া দেখা যাচ্ছে। শিশির জিজ্ঞেস করল, কে ওখানে? সামনে আসো। শিশিরের এমন চিৎকার শুনে স্নিগ্ধা ভয় পেয়ে যায়। সে শিশিরের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। ও সুস্থ থাকলে সিনহা বেগমও ওকে স্যুপ বানিয়ে খাওয়ায়, কিন্তু গরম স্যুপের বাটি নিয়ে আস্তে আস্তে হুট করে চামচটা নিচে পড়ে যায়। আর তার আওয়াজে শিশির তখন শুনেছে। স্নিগ্ধা গুটি গুটি পায়ে শিশিরের বেডের দিকে এগিয়ে যায়। শিশির খেয়াল করে ওর হাত কাঁপছে। এখানে কি করছিস তুই, আর হাতে কি? স্নিগ্ধা কাঁপা কাঁপা স্বরে বলে, আপনার জন্য স্যুপ নিয়ে এসেছিলাম। শিশির ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। মেয়েটা ওকে ভয় পাচ্ছে, তাই যথাসম্ভব শান্ত স্বরে বলে, পাশের টেবিলে রাখ। যেভাবে ধরে আছিস কখন তোর পায়ের উপর পড়বে। স্নিগ্ধা তাই করলো। তারপর বলল, তাড়াতাড়ি খেয়ে নেন, মেডিসিনও নেওয়া লাগবে। খিদে নেই আমার, পরে খাবো। তা হচ্ছে না। ভাইয়া আমাকে আপনার খাবার দায়িত্ব দিয়ে গেছে, এখন আপনি না খেলে আমাকে বকবে। আমি আপনার জন্য কারোর বকা শুনতে রাজি নই। আপনি খাবেন, আর সেটা এখনই। দুর্বল শরীর নিয়ে শিশিরের বেশি কথা বলতে পারছে না। সে উঠে বসতে চাইল, কিন্তু পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে। স্নিগ্ধা এটা দেখে সাহস করে বলল, আমি কি সাহায্য করব? শিশির চুপ হয়ে গেল, কিছু বলল না। স্নিগ্ধা সেটা দেখে এক হাত পিঠের নিচে রেখে আরেক হাত বুকের পাশ দিয়ে অন্য পাশে দিয়ে ওকে আছোয়া অবস্থায় রাখলো। এটুকুতেই ও হাঁপিয়ে গিয়েছে। ওর মতো পিচ্ছি একটা মেয়েকে শিশিরের মতো একটা দামড়া সুপুরুষকে তুলতে পারে? তারপর স্নিগ্ধা সুপের বাটি হাতে নিয়ে শিশিরকে খাইয়ে দিতে গেল। শিশির সেটা দেখে চুপচাপ হা করলো। যে না একবার মুখে নিয়েছে অমনি মৃদু আর্তনাদ করে উঠল।